প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমি মোহাম্মদ সিফায়াত আছি তোমাদের সাথে। ইজি মেথডের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগত। আজকে আমি তোমাদের ষষ্ঠ শ্রেণীর নমুনা প্রশ্ন হিসাবে কয়েকটা প্রশ্ন নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। আর আমি যে প্রশ্নগুলো নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি সে প্রশ্নগুলো খুব ইম্পর্ট্যান্ট। আমি আশা করি যদি তোমরা একটু মনোযোগ দিয়ে প্রশ্নগুলো পড়ো তাহলে কিন্তু তোমাদের পরীক্ষায় কমন পড়ার সম্ভাবনা 99%, এটা আমি বলতে পারি। তো চলো আমরা কথা না বাড়িয়ে আমরা পড়ায় চলে যাই। দেখো আমি লিখছি আকাশ কত বড়, বিজ্ঞান প্রথম অধ্যায়। আমরা জানি প্রথম অধ্যায়টা আমি আজকে সমাধান করব। তোমরা দেখো তো আমরা কি লিখছি, দেখো এই পর্বে আমি একটু তোমাদেরকে দেখাই। আমি এই জায়গাতে লিখছি যে এই পর্বে আমরা জানব ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞান বিষয়ের প্রথম অধ্যায় আকাশ কত বড় সম্পর্কে আমরা এই সম্পর্কে জানব। তো দেখো এবার আমরা কি লিখছি সেটা একটু আমি পড়ি। যদি আমরা একটু পড়ি তাহলে আমরা কি লিখছি সেটা একটু পড়লে যদি আমরা দেখি, দেখো আকাশ হলো পৃথিবীর একটি বায়ুমণ্ডল। আকাশ হলো পৃথিবীর একটি বায়ুমণ্ডল এবং আমরা জানি দিনের বেলায় আমরা আকাশে নীল রং দেখি। দিনের বেলায় কিন্তু আমরা আকাশে নীল রং দেখি। তারপরে দেখো এই জায়গাতে বলছে জেনে নেওয়া যাক আমরা আকাশে নীল রং কেন দেখি। আমাদেরকে বলছে যে জেনে নেওয়া যাক কীভাবে কেন আমরা নীল রংটা দেখি। তো চলো আমরা পরের প্রশ্নতে চলে যাই। এখানে এক নম্বর একটা প্রশ্ন আছে, দেখো আমরা আকাশে নীল রঙের কেন দেখি, মানে নীল রংটা আমরা কেন দেখি। এই প্রশ্নটা এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন। তোমরা একটু ভালো করে দেখো। আমরা লিখছি আমরা সাধারণত সূর্যকে সোনালি রঙে দেখি। এটি আসলে রংধনুর 7টি রঙের মিশ্রণ। আমরা যদি প্রিজম দিয়ে সেটি পরীক্ষা করি তাহলে সূর্যের আলোটা 7টি রঙে ভাগ হয়ে যাবে। তাহলে তোমরা যে আকাশের নীল রংটি দেখো সেটাই হলো সূর্যের নীল রং। কারণ অন্যান্য রঙের তুলনায় নীল রংটা ক্ষুদ্রতর তরঙ্গের মাধ্যমে ছড়াতে পারে, তাই বায়ুমণ্ডলে এই রংটি খুব সহজে ছড়িয়ে পড়ে। সুতরাং বায়ুমণ্ডলে যে রংটি বেশি ছড়াবে সেই রংটাই দেখা যাবে আকাশে। এবার জানা যাক আকাশ কত বড়। দেখো এবার আমরা নিয়ে যাই আকাশ কত বড় সেটা একটু জানি। তো তাহলে দেখো বলছে আকাশ এত বড় যে জ্যোতির্বিদরা অনুমান করে আলোকবর্ষে, আমরা জানি এক আলোকবর্ষ সমান হচ্ছে 9.46 ট্রিলিয়ন কিলোমিটার। আর মহাবিশ্বের বস্তুগুলো যেমন গ্রহ, উপগ্রহ, নক্ষত্র, গ্যালাক্সি ইত্যাদি। দেখো এখানে আমরা কিন্তু কয়েকটা গ্রহর নাম বললাম। যেমন গ্রহ মানে মহাবিশ্বের যে বস্তুগুলো থাকে আর কি, সেই বস্তুগুলো হচ্ছে গ্রহ, উপগ্রহ, নক্ষত্র, গ্যালাক্সি ইত্যাদি। তারপর বলছে কি, দেখো এক একটির দূরত্ব কোটি কোটি আলোকবর্ষ। সুতরাং আমরা এর মাধ্যমে অনুমান করতে পারি যে আকাশ কত বড়। তাহলে দেখো এখানে কি বলা হয়েছে, যে এখানে বলছে যে আকাশের মধ্যে আমরা মহাবিশ্বের যে বস্তুগুলো দেখি, মানে সেই বস্তুগুলো যেমন গ্রহ দেখি আমরা, উপগ্রহ দেখি আমরা, নক্ষত্র দেখি, গ্যালাক্সি এগুলো আমরা দেখি। এই প্রত্যেকটা বস্তু হচ্ছে কি এক একটার থেকে অনেক কোটি কোটি গুণ দূরে অবস্থিত কিন্তু। সুতরাং আমরা এর মাধ্যমে জানতে পারি বা অনুমান করতে পারি যে আকাশ অনেক বড়। দেখো এবার আমরা গ্রহ নিয়ে আলোচনা করব। আমরা কিন্তু এই জায়গাতে যদি আমরা একটু দেখাই, আমরা কয়েকটা বস্তুর নাম এখানে পড়ছিলাম। সেটা হচ্ছে দেখো এই যে এখানে একটা গ্রহ, এই গ্রহ নিয়ে আমরা আলোচনা করব। এবার দেখো গ্রহটা কি আমরা একটু জানি। দেখো গ্রহ হচ্ছে সৌরজগতের যেসব জ্যোতিষ্ক সূর্যের চারিদিকে নির্দিষ্ট সময়ে এবং নির্দিষ্ট পথে চলাচল করে তাকেই গ্রহ বলে। তাহলে আমরা কি বুঝলাম, যে সৌরজগতের যেসব জ্যোতিষ্ক সূর্যের চারিদিকে নির্দিষ্ট সময়ে এবং নির্দিষ্ট পথে চলে, সেটা হচ্ছে গ্রহ। তারপর বলছে কি, দেখো সৌরজগতের মোট গ্রহ হচ্ছে 8টি, সেটা আমরা জানি। যেমন আমি একটু লিখেও দিছি, যেমন এই 8টা গ্রহ তোমরা একটু খুব মনোযোগ সহকারে
এই 8টা গ্রহ কিন্তু তোমরা অবশ্যই ভালো করে জেনে নিবা। এই 8টা গ্রহ আমাদের জানতে হবে, এটা খুব ইম্পর্ট্যান্ট। তো দেখো, যেমন বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল, বৃহস্পতি, শনি, ইউরেনাস, নেপচুন। এই 8টা গ্রহ মূলত হচ্ছে এই 8টা হচ্ছে সৌরজগতের মোট গ্রহ। এবার দেখো, আমরা উপগ্রহ সম্পর্কে জানবো, কারণ আমরা উপরে জেনেছিলাম, দেখো যে আমরা গ্রহ জেনেছিলাম, তারপরে দেখো এই জায়গাতে উপগ্রহ নামে একটা কথা আছে। এই যে উপগ্রহটা আমি আবার একটু দেখাই, এই যে উপগ্রহটা নামে যে একটা কথা আছে উপগ্রহ, সেই উপগ্রহটা সম্পর্কে আমরা এখন জানবো। দেখো, উপগ্রহ কি? যেসব বস্তু গ্রহকে কেন্দ্র করে ঘুরে, যেসব বস্তু গ্রহকে কেন্দ্র করে ঘুরে, মূলত সেটাই হচ্ছে উপগ্রহ। দেখো, আমরা উপরে কিন্তু পড়ছিলাম গ্রহ কি। গ্রহ হচ্ছে সূর্যের চারদিকে নির্দিষ্ট সময়ে এবং নির্দিষ্ট পথে যেটা চলে, সেটা হচ্ছে গ্রহ। আর উপগ্রহ কি? যে সমস্ত বস্তু গ্রহকে কেন্দ্র করে ঘুরে, সেটাই হচ্ছে উপগ্রহ। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার বলছে আমাদেরকে নক্ষত্র কি। দেখো, নক্ষত্র আমরা কিন্তু সব সময় দেখতে পাই, যেমন আমরা সূর্য দেখি, তারা দেখি, এগুলো কিন্তু এক একটা নক্ষত্র। যেমন দেখো, এখানে কি বলছে, যেসব জ্যোতিষ্কের নিজস্ব আলো আছে তাদেরকে নক্ষত্র বলে। তো আমরা জানি সূর্যের কিন্তু নিজস্ব আলো আছে, তারারও নিজস্ব আলো আছে। তো আশা করি তোমরা এটাও বুঝতে পেরেছো। এবার দেখো, গ্যালাক্সি বা ছায়াপথ কি। তাহলে গ্যালাক্সি মানে হচ্ছে ছায়াপথ। এখানে বলছে কতগুলো উপগ্রহ, গ্রহ, উপগ্রহ এবং নক্ষত্র নিয়ে যেমন একটি সৌরজগৎ গঠিত হয়ে থাকে, তেমনি এরকম অসংখ্য সৌরজগৎ, ধূলিকণা, তারপর হচ্ছে প্লাজমা এবং প্রচুর পরিমাণে অদৃশ্য বস্তু নিয়ে ছায়াপথ বা গ্যালাক্সি গঠিত হয়। তাহলে আমরা কি বুঝলাম, যে কতগুলো গ্রহ, উপগ্রহ এবং নক্ষত্র নিয়ে যেমন একটি সৌরজগৎ গঠিত, ঠিক তেমনিভাবে অসংখ্য সৌরজগৎ, ধূলিকণা, তারপর হচ্ছে প্লাজমা এবং প্রচুর পরিমাণে অদৃশ্য বস্তু নিয়ে ছায়াপথ বা গ্যালাক্সিটা গঠিত হয়। আশা করি তোমরা গ্যালাক্সি বা ছায়াপথ কি সেটাও তোমরা বুঝতে পেরেছো। তারপরে যদি আমি যাই নিচে, দেখো নিচে যদি আমি যাই, এখানে বলছে দিনের বেলায় আকাশে কি কি দেখা যায়। আচ্ছা বলো তো, বেলা আমরা আকাশে কি কি দেখি? দিনের বেলা আমরা আকাশে দেখি সূর্য দেখি, নীল আকাশ দেখি। তারপরে দেখো, আমি একটু যদি তোমাদেরকে দেখাই, দিনের বেলা আকাশে আমরা কি দেখি? সূর্য দেখি, তারপরে নীল আকাশ দেখি, তারপরে সাদা ও কালো মেঘও দেখি। যখন বৃষ্টি হয় তখন মেঘ যখন আকাশে থাকে তখনই বৃষ্টি হয়। তারপর বৃষ্টি পড়া দেখি, পাখি দেখি, রকেট দেখি। এগুলো কিন্তু আমরা দিনের বেলায় আকাশে দেখতে পাই, তাই না? তারপর দেখো রংধনু ইত্যাদি, আমরা রংধনু দিনের বেলায় আকাশে দেখতে পাই। তারপর বলছে দেখো, রাতের বেলায় আকাশে কি কি দেখা যায়। তাহলে রাতের বেলায় আমরা আকাশে কি দেখি একটু আমরা দেখি। তাহলে রাতের বেলায় আমরা আকাশে দেখি চাঁদ, তারপর দেখো তারা বা নক্ষত্র আমরা দেখি, ছায়াপথ দেখি, তারপরে দেখো উল্লকপিণ্ড আমরা দেখি, তারপরে গ্যালাক্সি দেখি, গ্রহ দেখি, উপগ্রহ দেখি। এগুলো কিন্তু আমরা রাতের বেলায় দেখতে পাই। ঠিক আছে, তো এবার আমরা নিচে যাই। নিচে আরও কয়েকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে। আমি এই ক্ষেত্রে বলি, এই প্রশ্নগুলো তোমরা কিন্তু, আমি আজকের ভিডিওটাতে যে প্রশ্নগুলো তোমাদেরকে বলতেছি, এগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। এগুলো কিন্তু পরীক্ষায় আসার সম্ভাবনা 99%, আমি প্রথমে বলেছিলাম। তো দেখো, এখানে আমি একটা প্রশ্ন লিখেছি যে বিশ্বজগতের গঠন নিয়ে মানুষের ধারণা আগে কি ছিল। দেখো, মজার একটা বিষয়, যে বিশ্বজগতের গঠন নিয়ে মানুষের আগে কি ধারণা ছিল, সেই উত্তরটা আমি একটু তোমাদেরকে পড়ে শোনাই। এখানে বলছে, প্রাচীনকালে মানুষ তার চারপাশের জগৎকে দেখে খুব স্বাভাবিকভাবে ধারণা করে নিয়েছিল। তারা মনে করতো এটা খুব স্বাভাবিক একটা জিনিস। পৃথিবীটা নিশ্চয়ই সমতল এবং এই সমতল পৃথিবীকে উপর করে রাখা বাটির মতো একটা আকাশ ডেকে রেখেছে। সেই আকাশে মেঘ এবং চাঁদ, সূর্য ও নানা ধরনের নক্ষত্র লাগানো থাকে, যেগুলো পৃথিবীকে ঘিরে ঘুরতে থাকে। এটা হচ্ছে তোমার আগের মানুষের ধারণা, এই ধারণাটা ছিল। তো আমরা একটু নিচে যাই। নিচে আমাদেরকে কী আছে দেখো, আমরা একটু নিচে যাই। নিচে আমাদেরকে বলছে সূর্যকেন্দ্রিক মডেলের ধারণা কিভাবে এলো। মানে তাহলে উত্তরটা আমরা একটু দেখি। কী লিখছে,
কোপার্নিকাস 1444 সালে প্রথমে তার বইয়ে লিখেছিলেন, পৃথিবীর বিশ্বব্রক্ষণের কেন্দ্র নয়, পৃথিবী সহ অন্য সব গ্রহ সূর্যকে কেন্দ্র করে করে। বইটির প্রকাশ হওয়ার সাথে সাথেই কোপার্নিকাসের মৃত্যু হয় বলে সেটি বিজ্ঞানীদের মহলে বেশি প্রচার লাভ করেনি। তবে কোপার্নিকাসের মৃত্যুর প্রায় 100 বছর পর তার বইগুলো আবার প্রকাশিত হয় এবং হঠাৎ করে সেটি বিজ্ঞানীদের মহলে বিশাল আলোড়নের সৃষ্টি করে। তারপরে বলছে দেখো, গ্যালিলিও তখন টেলিস্কোপ ব্যবহার করে নিয়মিত মহাকাশ পর্যবেক্ষণ করে বুঝতে পারলেন কোপার্নিকাসের মতবাদটি সঠিক। সকল গ্রহ আসলে সূর্যকে ঘিরেই ঘুরে। তারপর আমাদের আরেকটা প্রশ্ন আছে, দেখো, পৃথিবী কেন্দ্রিক মডেল থেকে সূর্যকেন্দ্রিক মডেলের ধারণায় বিবর্তনের পক্ষে যুক্তি কী কী ছিল? দেখো, উত্তরটা আমরা একটু দেখি। এটি বলছে যে একটি গ্রহ যদি পৃথিবীকে প্রদক্ষিণ করে তাহলে সেটা কোনো না কোনোভাবেই ব্যাখ্যা করা সম্ভব নয়, কিন্তু পৃথিবী এবং অন্য গ্রহগুলো যদি সূর্যকে প্রদক্ষিণ করে তাহলে খুব সহজেই এই বিচিত্র গতি ব্যাখ্যা করা সম্ভব। তারপর দেখো 2 নম্বর আমাদেরকে বলছে, গ্যালিলিও টেলিস্কোপ ব্যবহার করে নিয়মিত মহাকাশ পর্যবেক্ষণ করে বুঝতে পারেন সকল গ্রহ আসলে সূর্যকে ঘিরেই ঘুরছে। তারপরে দেখো 3 নম্বরে আমাদেরকে কি বলছে, 3 নম্বরে মহাকর্ষ বলের সূত্র ব্যবহার করে সূর্যকে ঘিরে বিভিন্ন গ্রহের প্রদক্ষিণ নিখুঁতভাবে ব্যাখ্যা করা সম্ভব। দেখো 4 নম্বরে আমাদেরকে একটা প্রশ্ন করছে যে বিগ ব্যাং তত্ত্ব কি বৈজ্ঞানিক গবেষণার মাধ্যমে প্রতিষ্ঠিত পেয়েছে নাকি তা শুধু মানুষের কল্পনা? উত্তরটা হচ্ছে বিগ ব্যাং তত্ত্ব বৈজ্ঞানিক গবেষণার মাধ্যমেই প্রতিষ্ঠা পেয়েছে। তাহলে বোঝা গেল কি এটা মানুষের কল্পনায় কি হয় না, প্রতিষ্ঠা হয় নাই। তাহলে দেখো 5 নম্বরে আমাদেরকে একটা প্রশ্ন করছে, এই তত্ত্বের সপক্ষে কি বিজ্ঞানীরা কোনো প্রমাণ পেয়েছে? মানে এই যে তত্ত্বটা দিল সেই তত্ত্বটা সম্পর্কে কি কোনো বিজ্ঞানীরা প্রমাণ পেয়েছে কিনা? উত্তরটা হচ্ছে আজ থেকে 14 বিলিয়ন অতএব 1400 কোটি বছর আগে পুরো এই বিশাল বিশ্বব্রক্ষ একটি বিন্দুতে ছিল। অবিশ্বাস্য একটি বিস্ফোরণের সেই বিন্দুটি প্রসারিত হয়ে বর্তমানে বিশ্বব্রক্ষণের রূপ নিয়েছে। সেই বিস্ফোরণটির নাম বিগ ব্যাং। তারপরে দেখো এখানে বলছে কি 6 নম্বরে একটা প্রশ্ন আছে, মহাবিশ্বের সৃষ্টির পর নক্ষত্রের জন্ম কি করে হলো? এখানে প্রশ্ন করছে যে মহাবিশ্বের সৃষ্টির পর নক্ষত্রের জন্মটা কিভাবে হয়েছিল? উত্তরটা হচ্ছে বিগ ব্যাং এর পর বিশ্বব্রক্ষণের প্রথমে ছিল শক্তি এবং তারপর তৈরি হয়েছে হাইড্রোজেন। তাহলে দেখো হাইড্রোজেন তৈরি হয়েছে, তারপর বলছে কি এই হাইড্রোজেনের কোথাও না কোথাও একত্রিত হয়ে একটা গ্যাস পিণ্ডের আকার নেয়। সেই গ্যাস পিণ্ডকে বলে নেবুলা। সেই নেবুলাতে যথেষ্ট গ্যাস থাকে এবং এক পর্যায়ে মহাকর্ষ বলের কারণে যখন সংকুচিত হতে থাকে তখন তার তাপমাত্রা বেড়ে যায়। তখন হাইড্রোজেনের একটি অন্যটার সাথে নিউক্লিয়ার ফিউশন নামে একটি বিক্রিয়া করে প্রচুর শক্তি জন্ম নিতে থাকে। এর ফলে নক্ষত্র থেকে আলো বের হতে থাকে এবং আমরা বলি তাকে নক্ষত্র, মানে আমরা বলি নক্ষত্রের জন্ম হয়েছে, এটা আমরা বলি। তারপর দেখো 7 নম্বরে আমাদেরকে কি বলা হয়েছে, 7 নম্বরে বলা হয়েছে নক্ষত্রের জ্বালানিও কি এভাবে ফুরিয়ে যেতে পারে? প্রশ্ন। উত্তর হচ্ছে হ্যাঁ, নক্ষত্রের মধ্যে থাকে হাইড্রোজেন গ্যাস, আর হাইড্রোজেন গ্যাসের পরিমাণ কমে গেলে নক্ষত্রের জ্বালানিও ফুরিয়ে যাবে। তারপরে দেখো 8 নম্বরে আমাদেরকে প্রশ্ন করছে যে নক্ষত্রের জ্বালানি ফুরিয়ে গেলে তার আসলে কি হয়? যখন হাইড্রোজেন জ্বালানি শেষ হয়ে যায় তখন নক্ষত্র ফুলে ফেঁপে নিষ্প্রভ হয়ে মৃত্যুবরণ করে। তারপর বলছে দেখো এক রাজ্যে এক ধনুকধারী ছিল।
অহংকারে তার পা মাটিতে পড়তো না। মানে একটা রাজ্যে একটা ধনুকধারী ছিল, তার খুব ছিল অহংকার। সে পৃথিবীর সব প্রাণীকুলকে তুচ্ছ মনে করত। মানে সকল প্রাণীকুলকে সে একেবারে অবহেলা করত, তুচ্ছ মনে করত। তার অহংকার এতটাই বেড়ে গেল যে পৃথিবীর সমস্ত প্রাণীকুলের উপর খারাপ প্রভাব পড়তে লাগলো। তাহলে বোঝা গেল কি, সে এতটাই খারাপ ছিল যে যে তার এই খারাপ থাকার কারণে পৃথিবীর সকল প্রাণীকুলের উপর কি হলো, সকল প্রাণীকুলের উপর খারাপ প্রভাব পড়তে শুরু করলো। তারপর বলছে কি দেখো, দেবতারা ক্ষুব্ধ হয়ে একটা সর্প পাঠালেন ধনুকধারীকে হত্যা করার জন্য। এতে করে দেবতারা খুব রাগান্বিত হয়ে যায় এবং একটা সর্প পাঠায় সে ধনুকধারীকে হত্যা করার জন্য। তারপর দেখো কি বলছে, সেই সর্পের ধ্বংসনে মৃত্যুবরণ করলো অহংকারী ধনুকধারী। তাহলে দেখো, এই হচ্ছে তোমাদের খুব গুরুত্বপূর্ণ 8টা প্রশ্ন। যদি তোমরা এই 8টা প্রশ্ন খুব মনোযোগ সহকারে পড়ো, আমি আশাবাদী তোমরা এই তোমাদের যে 15 তারিখে যে সমাজ মানে বিজ্ঞান পরীক্ষাটা আছে, সে পরীক্ষায় তোমরা ভালো কিছু করতে পারবে, আশা করি ইনশাল্লাহ। তো আজ এ পর্যন্ত, তোমরা সবাই ভালো থাকো, তোমাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।